হ্যালো, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে, আজকের ব্যাচে। ঠিক আছে, আজকে আমাদের প্রথম ক্লাস। একটা কথা সবসময় মনে রাখবা, সম্পদ ভাইয়ের কাছে পড়তে আসছো মানে প্রথম ক্লাসটাতে সবসময় ঝামেলা হবে। ঠিক আছে, এই যে আমি এখন ক্লাস শুরু করলাম, যদি কোনো ঝামেলা না হয় আমি তাইলে অবাক হব। কেন অবাক হব জানো? আজ পর্যন্ত অনলাইনে যে কয়টা ক্লাস নিছি, যে কয় জায়গায় নিছি, প্রত্যেকটা জায়গায় আমার প্রথম ক্লাসে সমস্যা হয়। বুঝছো? তোমার একটু বলো তো, ঠিকঠাকভাবে আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছ কিনা? ওয়েবেও লাইভ হচ্ছে, ফেসবুকেও হচ্ছে। আচ্ছা, আমি তো দেখতেছি সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, তোমরা একটু লাইভে চলে আসো। 9টায় আসার কথা, 1 মিনিট আগেই চলে আসলাম। 8:30 থেকেই ক্লাস হবে। ঠিক আছে, 8:30 থেকেই হবে, প্রতি রবিবার এবং মঙ্গলবার হবে। এবং প্রথম পত্র নিয়ে আমি আজকে কিছু কথাবার্তা আগে তোমাদেরকে বলবো। প্রথম কথা হচ্ছে, তুমি এখানে ভর্তি হইছো মানে তোমাকে আমি সবগুলা প্যাসেজ পড়াবো। ঠিক আছে, তোমাকে আমি সবগুলা প্যাসেজ পড়াবো। দয়া করে কেউ বলবা না ভাইয়া সিলেক্টিভ প্যাসেজ পড়ান। ঠিক আছে ভাইয়া অল্প পড়ান, ভাইয়া প্যাসেজ কেউ দাগায় দেন। দিব না। 26 ব্যাচেরও যারা আছো প্যাসেজ দাগায় দিব না। কেন দাগায় দিব না? এখন তোমাকে দাগায় দেওয়ার সময় না। ঠিক আছে, আমি তোমাকে দাগায় দিব যখন তোমার পরীক্ষা আসবে বা টেস্টের পরে, তখন দিব। অন্তত 3 মাস, সামনের 3 মাস কেউ বলবা না দাগায় দেন। আর 27 ব্যাচ যদি খালি বলছো ভাই দাগায় দেন কিছু, বা অমুক ভাই বলছে এটা না পড়তে, তমুক টিচার বলছো এটা না পড়তে, তাইলে খবর আছে। ঠিক আছে, আগেই হুঁশিয়ার সাবধান দিয়ে নিতেছি। ঠিক আছে, কেমন আছি? চাপের উপরে আছি। তোমরা কেমন আছো বলো? এই কথা কেউ বলবা না, হ্যাঁ? প্রথম কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে, প্রথম পত্র সবচেয়ে বেশি শেখা যায়। ঠিক আছে, সবচেয়ে বেশি শেখা যায় ইংলিশ যদি বলো কোথায় সবচেয়ে বেশি শেখা যায়, আমি বলবো হচ্ছে প্রথম পত্র। কারণ তোমরা জাস্ট আমার 10-15 মিনিট ক্লাস দেখলেই বুঝবা যে এখান থেকে কত কিছু শেখার আছে। এখন আমি যদি তোমাকে বলি ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপার আমরা আসলে কি কি পড়ব, তো প্রথম কথা হচ্ছে এখন অনেকেই পড়ায়, বাট আমি যখন পড়ানো শুরু করছি খুব কম মানুষে, আমি একদম নাম ধরে বলতে পারি বাট বলবো না যে কোনো কারণেই। তুমি এই কোর্সে কি পাচ্ছ? তুমি এই কোর্সে এই জিনিসটা পাচ্ছ। এবং ট্রাস্ট মি, এই জিনিসটা আমি একদম হলফ করে বলতে পারি যে বাংলাদেশে যে কয়জন টেক্সচুয়াল ইন্টিগ্রেটেড গ্রামার মানে প্যাসেজ থেকে পড়ায় তাদের মধ্যে আমি একজন। ঠিক আছে, ইনক্লুডিং মানে আমার কলেজের টিচাররা সহ। এবং আমি বেশ ভালো এটা পড়াইতে পারি। ঠিক আছে, এইটা আমার কোর্স স্ট্রেংথ। এবং এই জিনিসটাই না দরকার। কেন দরকার আমি তোমাকে বলি। কারণ ধরো বিভিন্ন মেথড আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের বিভিন্ন মেথড আছে। ঠিক আছে, তো একটা মেথড হচ্ছে জিএমটি মেথড, জিটিএম মেথড, কি বলি, জিটিএম মেথড। জিতে কি গ্রামার, অনেকে গ্রামার বানান কিন্তু পারো না। এ আর হবে, হ্যাঁ, ইয়ার না, গ্রামার। টিতে হচ্ছে ট্রান্সলেশন, এমতে হচ্ছে মেথড। এইটা হচ্ছে একদম টিচিংয়ের একদম আদি মেথড, ইএলটি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের আদি মেথড। এখন এই জিএমটি ভালো না খারাপ এটা নিয়ে আমি কথা বলবো না। তোমার এখানে জিএমটিটা দরকার, কিন্তু এখানে কি দরকার না, আমি শুধুমাত্র তোমাকে জিএমটি পড়াবো না। কেন পড়াবো না? আমি শুধু তোমাকে ট্রান্সলেশন পড়াবো না। ট্রান্সলেশন এখানে দেওয়া আছে, এটা তোমার অটো হয়ে যাবে। সো ক্লাসে ভাইয়া এটার বাংলা মিনিং কি, তোমরা অলরেডি স্লাইডগুলো দেখলে বুঝবা যে ভাই এখানে আমার বাংলা মিনিং বলার দরকার নেই, সুন্দরভাবে লেখা আছে। ঠিক আছে, সুন্দরভাবে লেখা আছে এবং আমি বলবো হয়ে যাবে। সো টেক্সচুয়াল ইন্টিগ্রেটেড গ্রামারের মধ্যেই তোমার পার্টস অফ স্পিচ বলো, রাইট ফর্মস অফ ভার্ব বলো, সেটা চলে আসবে। ধরো তুমি একটা কন্ডিশনালস দেখছো, থার্ড কন্ডিশনালস, একটা সেন্টেন্স তুমি দেখে চিনতে পারছো থার্ড কন্ডিশনালস, তাহলে তো তুমি ওই রিলেটেড থার্ড কন্ডিশনালসের যত কিছু আছে তোমাকে আমি পড়াই দিব। ধরো এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই রুলসটা খাটছে, ওইটা আমি তোমাকে লাইভে দেখাই দিব এবং অ্যাডমিশন রিলেটেড প্রশ্নগুলো সলভ করিয়ে দিব। তাইলে তোমার যে একটা স্ট্রং বেসিক হবে ওইটা টোটালি আনপ্যারালালড হবে। এবং মানে রাইটিংয়ের জন্যও সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা ধরো তোমরা তো ইনপুট আউটপুট বোঝো না, ধরো তুমি খুব ভালো লিখতে চাও, তুমি যদি খুব ভালো লিখতে চাও, লেখাটা কি তোমার আউটপুট।
তাহলে তোমার ইনপুটটা কি হবে বলো, তোমার ইনপুটটা কি হবে, ইনপুটটা কি হবে? ইনপুটটা হচ্ছে ভাইয়া রিডিং, ইনপুটটা হচ্ছে রিডিং। তাহলে তুমি যত ভালো পড়বা তুমি তত ভালো লিখতে পারবা। সো আমরা লেখাতে গুরুত্ব দিব, ঠিক আছে? আমি তোমাকে রিডিং পড়ানোর সময় বলে দিব এইটা রাইটিং এই জায়গায় লাগবে, ওই জায়গায় লাগবে, তুমি দেখবা খুব ভালো করতেছো। আরেকটা জিনিস হচ্ছে ভোকাবুলারি। অ্যাডমিশনের স্টুডেন্টদের সবচেয়ে বড় সমস্যা বা এইচএসসিতে সবচেয়ে বড় সমস্যা ভোকাবুলারি। এখন তুমি চিন্তা করো, তোমাকে অ্যাটলিস্ট একটা অ্যাডমিশন টেস্টে যাওয়ার আগে সবগুলা ভোকাবুলারি আইটেম মিলে 2,500 থেকে 3,000 মনে রাখতে হয়, ঠিক আছে? ইনক্লুডিং আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলছি, গ্রুপ ভার্ব বলছি, সব কিছু ধরো 3,000 মনে রাখতে হয়। এখন তুমি কি 3,000 3 মাসে পড়বা নাকি এখন থেকে পড়বা, এটা তোমার ডিসিশন। এবং ওয়ার্ডগুলো খুবই কমন, এইচএসসি লেভেলে বলো বা অ্যাডমিশন লেভেলে বলো, খুব কমন ওয়ার্ড। ওই ওয়ার্ডগুলো আমি তোমাকে প্র্যাকটিস করাই দিব, ঠিক আছে? বুঝছো? জাস্ট এগুলা, এছাড়া সামারি বলো, ফ্লো চার্ট বলো, এমসিকিউ বলো, সব কিছুই করাই দিব। সো এটা একটা কমপ্যাক্ট প্রস্তুতি এবং এটা কমপ্লিট প্রস্তুতি। এখন আমি কোনোদিন বলবো না তোমার এই ক্লাস করে 35 নাম্বার কাভার হবে। এই ট্রেন্ড আমি যে কয়েকজন আনছে তার মধ্যে আমি একজন, বাট আমি এটা কোনো সময়ই বলবো না। তুমি একটা ক্লাস করে বুঝবা তোমার কয় নাম্বার কাভার হচ্ছে। এবং গ্যালাকটিকোস 1.0, 2.0 এই দুইটা কোর্স করার পরে তুমি যে কোনো বাংলাদেশের কম্পিটিটিভ এক্সামের অ্যাডমিশনের প্রশ্ন ব্যাংক দেখবা, তুমি দেখবা তুমি কয়টা আটকাচ্ছ। এইটাই গ্যালাকটিকোসের বৈশিষ্ট্য, যে তুমি পড়বা একাডেমিক বাট তোমার অ্যাডমিশনটা অটো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, রুটিনটা প্রতি রবিবার এবং মঙ্গলবার ক্লাস হবে 8:30 থেকে। কোনো লেট হয় নাই, আমরা ঠিক টাইমেই আসি এবং আমরা খুব ভালো করব, ঠিক আছে? আমাদের জাস্ট 1-1.5 মাস ক্লাস হইলেই বুঝে যাবা যে কিভাবে পড়তে হয়। চলো আমরা আজকে ফার্স্ট যে প্যাসেজটা পড়বো সেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি। এডুকেশন অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এডুকেশন এবং টেকনোলজি এই দুইটাকে কি বলে? এই যে আমরা যেটাকে মানে পড়াচ্ছি, এডটেক। এডটেক মানে কি? এড কি? এডুকেশন, টেক কি? টেকনোলজি, ঠিক আছে? এরকম ধরো ফিনটেক। ফিনটেক মানে কি? ফিনান্সিয়াল টেকনোলজি। যেরকম তোমার কি বলো তো, কি আছে? বিকাশ বলো, নগদ বলো। তারপর ধরো অ্যাগ্রোটেক, ঠিক আছে? এইরকম আমি অ্যাগ্রোটেক কয়েকটা নাম বলতে পারতাম, বাট আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না। মানে এগ্রিকালচার বেসড টেকনোলজি, মানে এখানে তোমার সব কিছুই টেকনোলজি দিয়ে কাভার করা হবে, বা টেকনোলজিতে এখানে মুখ্য একটা ভূমিকা পালন করবে। সো এইটা হচ্ছে আমাদের প্যাসেজ। দেখো এখানে প্রথমে আমি বলবো এডুকেশন অ্যান্ড টেকনোলজি এই দুইটা কোন পার্টস অফ স্পিচ? এই দুইটা কোন পার্টস অফ স্পিচ বলো তো? এডুকেশন এবং টেকনোলজি কোন পার্টস অফ স্পিচ? তোমাকে যদি বলি যে দ্য ওয়ার্ড এডুকেশন ইজ, উচ্চারণটা এজুকেশন, এখানে জেড উচ্চারণ, হ্যাঁ? ফনেটিক অ্যালফাবেট তো আমি নিজেই ভুলে গেছি, যাই হোক, জ উচ্চারণ, হ্যাঁ? ইজ এ, ধরো বললাম প্রোনাউন, অ্যাডজেক্টিভ, সংক্ষেপে লিখতেছি অ্যাডভার্ব, নাউন। বলো কি? এটা কি বলো? এটা কি হবে বলো তো? হ্যাঁ রে ভাই, একাডেমিক বই কবে দিবেন ভাই? আজকে সারাদিন গোসল করার টাইম পাইনি, বুঝছো? কি বলবো আর কি বলবো বলো? হ্যাঁ, ওয়েব অ্যাপে একজন বলছো নাউন, আচ্ছা অনেক বলছো নাউন, ঠিক আছে ভাইয়া। এখন ঘটনা হচ্ছে দুইটা। আমি নাউন কেন হয়েছে বলবো, এই জিনিসগুলো আগে শিখায় নিতে হবে তোমাদের, 2-3টা ক্লাস একদম ফাউন্ডেশন ক্লাস। কেন আমি বলবো? এখন এই দুইটা লাইন কি? সমান্তরাল। ম্যাথে সমান্তরাল রেখা পড়ছো না? হ্যাঁ, ন বলছো নাউন, সমান্তরাল রেখা। এবং এইটাকে ইংলিশে বলে প্যারালাল লাইন। এবং এই যে ঘটনা, এটাকে আমরা বলতে পারি প্যারালালিজম। তো ইংলিশে একটা টপিক আছে যেটাকে বলা হয় প্যারালালিজম। এইটার কনসেপ্ট কি? ধরো কিছু প্যারালাল ডিভাইস আছে, ধরো অ্যান্ড একটা প্যারালাল ডিভাইস। তো অ্যান্ডের আগে আমরা যে টেন্স পরেও সেই টেন্স ব্যবহার করতে পারি, যে পার্টস অফ স্পিচ আছে সেই পার্টস অফ স্পিচ ব্যবহার করতে পারি, যে ওয়ার্ড ফর্ম আছে সেই ওয়ার্ড ফর্ম ব্যবহার করতে পারি। এই জন্য এটা হচ্ছে আমার প্যারালালিজম। আরেকবার একটু ভাইয়ার কথা মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ? আচ্ছা দেখো, এখানে আমরা কি পড়ছিলাম বলো তো?
যে এডুকেশন এটা কি, নাউন। আচ্ছা শিক্ষা নাউন বুঝলাম, প্যারালালিজমটা বুঝলাম। আচ্ছা এখন আমরা কি করব বলতো, আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ থ্রু সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস। প্রি মানে কি, প্রি মানে হচ্ছে পূর্বে বা আগে, তোমরা বায়োলজিতে পড়ছো, ঠিক আছে। আর ফিক্স মানে অবস্থান। তাহলে ধরো এম, ই এম, এম আমি যদি বলি এম, এম কি তোমার কোনো ওয়ার্ড বা কিছু না, কিন্তু এ যদি পাওয়ার একটা নাউন এর সাথে বসে, তাহলে আমার ওয়ার্ড ফর্মটা কি হয়, শব্দের রূপটা কি হয়, এম পাওয়ার। আচ্ছা তাহলে এখানে আমার এম কি করতেছে বলতো, সে একজন নাউন আছে, আমার দরকার তাকে ভার্বে পরিণত করতেছে, এইটাই তো এম এর কাজ, তাই না? এইরকম যদি তোমার ধরো কোনো একটা এরকম শব্দ, এখানে শব্দ বলা ঠিক না, শব্দাংশ তোমার একদম কোনো ওয়ার্ড ফর্মের আগে বসে সেই ওয়ার্ডকে অন্য একটা পার্টস অফ স্পিচ বা ওয়ার্ড ক্যাটাগরিতে রূপান্তর করে, তাহলে সেটাকে আমাদের বলা হয় প্রিফিক্স। তাহলে সাফিক্স কি, সাফিক্স পরে বসে। দেখো এখানে মেন শব্দটাই কিন্তু পাওয়ার, তো মেইন শব্দটাকেই আমরা বলি হচ্ছে রুট ওয়ার্ড, ঠিক আছে, মানে যেটাকে আর ভাঙা যায় না। কিন্তু এখানে যদি আমি বলি রুট ওয়ার্ডকে এম পাওয়ার, এখন আমার মনে চাইছে ভাই এই এম পাওয়ারকে আমি আবার নাউনে বানাবো, তাহলে আমি মেন্ট যুক্ত করব, তাহলে হয়ে গেল এমপাওয়ারমেন্ট। এমপাওয়ারমেন্ট কি, এমপাওয়ারমেন্ট একটা নাউন। তাহলে তুমি বুঝতেছো যে ইএম, এই ইএমটা কি করছে, একটা ভার্বকে সে নাউনে পরিণত করে দিচ্ছে। আবার মেন্ট কি করছে বলতো, একটা ভার্বকে নাউনে পরিণত করে দিচ্ছে। তাহলে যে যাকে পরিণত করবে, ধরো মেন্ট, এটা কার বৈশিষ্ট্য, তাহলে নাউনের বৈশিষ্ট্য, কারণ সে যার সাথেই যুক্ত হয় সেই নাউন হয়ে যায়। তো এজন্য এটাকে বলা হয় নাউন সাফিক্স। আর এম, এ যার আগেই যুক্ত হয় তাকে ভার্ব বানায় দেয়, তাহলে এমটা কি, এমটা একটা ভার্ব সাফিক্স, ঠিক আছে, সরি ভার্ব প্রিফিক্স। তাহলে সাফিক্স প্রিফিক্স ক্লিয়ার। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে না যে ভাইয়া তাহলে পার্টস অফ স্পিচ আমি কিভাবে চিনব, বা আমি আসলেও বুঝবো কিভাবে যে এইটা আসলেও কোন পার্টস অফ স্পিচ বা কি? হ্যাঁ, এইটা বোঝার জন্য তোমাকে কিছু জিনিস শিখতে হবে, আমি শিখাই দিব। খুব সহজ, বুঝছো, খুবই সহজ। এবং এটা কেন দরকার জানো, আমি কিন্তু একদম এখনো টাইটেলে আছি, টাইটেল বুঝো, এই যে এডুকেশন অ্যান্ড টেকনোলজি কেন হইলো সেইটাতে আছি আমি এখন। অনেকে ভাবতেছে এই কই আসলাম রে ভাই, এত ঢিলা পড়াইলে কি কোনোদিন ক্লাস শেষ হবে? প্রথম 2-3টা ক্লাস এরকমই লাগবে, এই 2-3টা ক্লাস হচ্ছে একদম বেসিক, ঠিক আছে, এই 2-3টা ক্লাস একদম বেসিক, এগুলা না বুঝলে পরে কিছুই বুঝবা না। কারণ আমি প্রতি ক্লাসে কিন্তু পড়াবো না নাউন সাফিক্স কি, খালি বলবো নাউন। আচ্ছা তাহলে নাউন সাফিক্স হিসেবে কারা বসতে পারে, ধরো আমি একদম শুরু থেকে শুরু করি। ধরো হুড, ম্যানহুড, ডুম, কিংডম, মেন্ট, ধরো এঙ্গেজমেন্ট, অ্যারেঞ্জমেন্ট, নেস, কাইন্ডনেস, তারপর হচ্ছে হুড টু মেন্টনেস, তারপর হচ্ছে মাই, তারপর এইজ, ধরো টিন এইজ, তারপর হচ্ছে ডাবলি, তারপরে হচ্ছে ধরো ইউআরই, ঠিক আছে, তারপর ধরো টিউট। টিউটটা কিরকম, ধরো ধরো তোমার একটা শব্দ আসলো যে ম্যাগনিটিউড, ঠিক আছে, ম্যাগনিটিউড কোন পার্টস অফ স্পিচ, তুমি কিন্তু টিউট দেখে চিনতে পারছো সে নাউন, টিউট দেখে চিনতে পারছো যে সে নাউন। এখন সে জন্মগতভাবে হচ্ছে নাউন, বাট সে কিন্তু কর্মগতভাবে বা সেন্টেন্সের অবস্থান অনুসারে সে অন্য কিছু হতে পারে, ওগুলো আমরা দেখবো। তারপরে ধরো সিওয়াই, যেরকম এজেন্সি, তারপর এনওয়াই, তারপর ধরো টিইউআর, তারপর ধরো ইআর ওআর, তারপর ধরো ফি, তারপর ধরো লিং, তারপর হচ্ছে টিওয়াই, তারপর ধরো জিওয়াই, তারপর ধরো আইএসএম, তারপর ধরো লেট, ধরো বুকলেট, ধরো একটা শব্দ প্রায় অ্যাডমিশনে আসে বুকলেট, বুকলেট মানে কি ছোট বই বা পুস্তিকা, তাহলে বুকলেটটা কি নাউন। তারপর ধরো লেট, মনি, ম্যাট্রিমনি, অক, বুলক, তারপর ধরো কিন, তারপর ধরো শিপ।
ইজম লিখছি, ধরো আইএসএম যদি না লিখে থাকি সেটা আইএসএম। তো এই জিনিসগুলো যদি থাকে তাইলে সে নাউন হয়, এই জিনিসগুলো যদি থাকে সে নাউন হয়। আমরা কি বুঝছি এই পর্যন্ত? বলো তো, আমরা কি এই পর্যন্ত বুঝছি? আমরা এই পর্যন্ত বুঝছি কিনা বলবা। আমি আমার অ্যাডমিশন ক্রাউনিংটা বইটা থেকে দেখাচ্ছি। এই যে এই জিনিসটা আমি ভুলে গেছি, এই জিনিসটাই আমি খুঁজতেছি, বুঝছো? দাঁড়াও, প্রথমটাই হচ্ছে আইওএন, টিআইওএন, এসআইওএন, এরা থাকলেও কি হয়? নাউন হয়। উদাহরণগুলো কোথা থেকে দেখবো? এই যে ধরো আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য, এটা অ্যাডমিশনের বই, জাস্ট দেখানোর জন্য। ধরো টিআইওএন, আইওএন, এ টিআইওএন, এসআইওএন, ধরো ইনফরমেশন, হুড, ব্রাদারহুড, ডুম, ফ্রিডম, মেন্ট, এগ্রিমেন্ট। তারপর ধরো কাইন্ডনেস, হোম এজ, ট্রেন ই, ডাবল ই, ট্রেন ই। তারপর হচ্ছে উড়ে, ধরো ডিপার্চার, টিউট। এখন বলবা মনে রাখতে হবে কিনা ভাই, এটা দিয়ে অনেকে ছন্দ বানাবে। প্লিজ ইংলিশের মধ্যে কোনো ছন্দ আনবা না, বেসিক থেকে শিক্ষো, 2-3 বার প্র্যাকটিস করো। এখন তুমি বলবা ভাই আপনার কাছে পড়তে আসছি ফার্স্ট পেপার, আপনি কি পড়ান? আমার তো টাকাটাই লস। ঠিক বলছো, তোমার একদম টাকাটা লস, তুমি একদম ভুল জায়গায় পড়তে আসছো। কারণ তুমি ধরো 27 বছরের কোনো বাচ্চা জাস্ট টাইটেল থেকে এটা শিখলো। দেখো, আসো দেখো 37তম আরেকটা কথা বলে নিই, মেডিকেল ডেন্টাল ভার্সিটি, বিসিএস। তারপর হচ্ছে যত ফার্স্ট ইয়ার কোশ্চেন আছে সবকিছু ইম্পর্টেন্ট। যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ বা যে কোনো জায়গার প্রিপারেশন নিচ্ছ, বিসিএস পিলির প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই টাইপগুলাই রিপিট হয়। 37তম বিসিএস, মেডিকেল 19-20, 27তম বিসিএস, ঢাবি 21-22, 43তম। খালি ঢাবিতে দেখো, ঢাবিতে কতবার আসছে, এগুলা কিন্তু একদম বাছাইকৃত প্রশ্ন। হ্যাঁ, ঢাবিতেও আসছে, এগুলা বাছাইকৃত প্রশ্ন। তো এতবার আসছে, এতবার আসছে। আচ্ছা দেখো, এখন আমরা একটু প্রশ্ন সলভ করি। হ্যাঁ, স্লাইডার তুলি নেই, একটু প্রশ্ন সলভ করি। প্রথমটা বলো কি, প্রথমটা কি হবে বলো? হে, এই তো তোমার, এই তো খুঁজতেছি, সাদিয়া খাতুন। এমন গ্রামার পড়ানো শুরু করছি, এ মেয়ে আইসা বলে ভাইয়া প্রথম পত্র কবে শুরু করবেন? নাউন, নাউন, নাউন। কেন নাউন বলো তো, কেন নাউন বলো? অ্যাচিভমেন্ট, মেন্ট আছে, মেন্ট থাকলে কি হয়? নাউন হয়। ইজ নট এ নাউন। দেখো চাইল্ডহুড মানে কোনটা নাউন না, প্রশ্নের মধ্যে নট আছে কিনা খেয়াল করবো। মেডিকেল 19-20, হুড আছে, হুড থাকলে তো ভাই নাউন হবেই, তাই না? পিউরিটি, ITY, TY, এগুলা থাকলে নাউন হয়। নেস থাকলে নাউন হয়। ফেয়ারলি, ফেয়ারলি হচ্ছে আমার উত্তর হবে। এটা কি একটা অ্যাডভার্ব? আমরা দেখবো ফেয়ারলি কি, আমরা দেখবো। আচ্ছা, তারপরে ধরো আরেকটা কি বলা যায় বলো তো? ধরো এইটাই 3 নাম্বারটাই, which is the noun form of the word beautiful। আমরা দেখব FUL থাকলে সেটা কি হয়? সেটা অ্যাডজেক্টিভ হয়। তাইলে তুমি আমারে বলো তো, LLY থাকলে সবসময় মনে রাখবে অ্যাডভার্ব হয়। এইটা হবে না, এটা বাদ। OUS আমি তো পড়াই নাই, এটাও বাদ। IFY থাকলে ভার্ব হয়, তাহলে কি হবে? বিউটি, তাইলে হবে বিউটি। দেখছো, এডুকেশন এবং টেকনোলজি, এটা থেকেই তোমার কত কিছু পড়া হয়ে গেল। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে চলো আমরা এখন প্যাসেজ পড়া শুরু করি। আর এন্ডের আগে যেটা থাকে পরেও যদি আমরা সেই ফর্ম ব্যবহার করি তাইলে সেটাকে আমরা বলবো কি? প্যারালালিজম। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার বলো তো? হ্যাঁ, মেন্ট আছে, তাহমিনা খাতুন বলছো। তাইলে চলো আমরা কি কি বলছে আমাদের প্যাসেজটা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, think about the following questions. Do you use the internet or computer while studying? তোমরা কি কম্পিউটার বা এগুলা কি ইউজ করো? দেখো, while এর পরে ডিরেক্ট যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি হয়। ধরো কোনো সাবজেক্ট নেই, while প্লাস স্টাডিং। এটা কেন হয় পরে আরো দেখবো। যখন while এর ঠিক পরে ভার্ব থাকে, while এর ঠিক পরে ভার্ব থাকে। আচ্ছা, to what extent do you take help from the internet to
to know about a new study term or word, তার মানে তুমি নতুন কোনো কিছু। ও আচ্ছা ভাইয়া, আমি নিশাত, আমার আম্মুর নাম তাহমিনা। এক্সট্রিমলি সরি ভাই, সরি আন্টি, আপনি যদি আমার ক্লাসটা দেখে থাকেন পাশে বসে বা যে কোনোভাবে, প্রথমত আমার সালাম নেবেন, আর দ্বিতীয়ত হচ্ছে আমি খুবই দুঃখিত, কারণ নামটা তো আপনার লেখা, সো আমি আসলে বুঝতে পারি নাই বা জানতাম না যে এটা হচ্ছে আপনার নাম। আমার মনে থাকবে যে তাহমিনা খাতুন হচ্ছে আন্টির আইডি, আর তোমার নাম হচ্ছে নিশাত, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো গেল এই কয়টা জিনিস আমরা দেখব। তারপর হচ্ছে, ডু ইউ থিঙ্ক ডিজিটাল টেকনোলজি শুড বি ইনকর্পোরেটেড ইনটু ক্লাসরুমস? তার মানে তোমরা কি চিন্তা করো যে ডিজিটাল টেকনোলজিটা ক্লাসরুমে ইনকর্পোরেট করা বা অ্যাড করা দরকার কিনা? এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজবো। তোমাকে থিঙ্ক করতে বলছো, বাট তোমার থিঙ্ক করার আসলে এখন সময় নেই, আমরা সামনে আগাবো। চলো, ওকে, দেখো এটা কে লিখছে? বিউপিতে অনেক সময় এই নামগুলো আসে, যাদের বিউপি, হ্যাঁ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এটা পাবলিকই, বাট একটু টাকা পয়সা বেশি লাগে, বাট ঠিক টাইমে পড়াশোনা শেষ হয়ে যায়, এটা ভালো একটা লক্ষণ। দেখো এখন আমাদের কি বলছি, নামগুলো আমরা একটু মনে রাখবো, হ্যাঁ, মানে এখন একটু মনে রাখলে তো ক্ষতি নেই। Now read the following article and try to find the answers to the above questions. ঠিক আছে, এখন এই কোয়েশ্চেনগুলো এইটা পড়ে তুমি খোঁজার চেষ্টা করো। তাহলে আমাদের মেইন রচনাটা কি? এআই ইন দ্য ক্লাসরুম, প্রোস কনস অ্যান্ড দ্য রোল অফ এডটেক কোম্পানিজ। তাহলে ক্লাসরুমে এআই এর ব্যবহার, এটা সুবিধা অসুবিধা, প্রোস অ্যান্ড কনস মানে সুবিধা অসুবিধা, আমরা বাংলায় বলি না সুবিধা অসুবিধা কি, এজন্যই এটাকে বলে প্রোস অ্যান্ড কনস অ্যান্ড দ্য রোল অফ এডটেক কোম্পানিজ। আচ্ছা, বাই অলুফেমি সুনুবি। জাস্ট একটু মনে রাখো, যাতে দেখলে দাগাইতে পারো, ঠিক আছে? আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বানানটা খেয়াল রাখো, স্পেলিং আসে কিন্তু, হ্যাজ দ্য পটেনশিয়াল, কৃত্রিম বুদ্ধিমত্তার একটা সম্ভাবনা আছে, টু রেভলিউশনাইজ। এইটা কি ভাই? ভার্ব। রেভলিউশনাইজ মানে কি? রেভলিউশনাইজ একটা ভার্ব। রেভলিউশন কি? একটা নাউন। এর সাথে যখন আইএসি যুক্ত হবে তখন এটা হয়ে যাবে আমার কি? ভার্ব। রেভলিউশনাইজ ভার্ব। রেভলিউশনাইজ মানে কি বলতো? রেভলিউশনাইজ মানে হচ্ছে কোনো কিছু ট্রান্সফর্ম করা বা ইনোভেট করা, মানে কি? বিপ্লব ঘটনা বা বিপ্লব ঘটানো, হ্যাঁ? তাইলে তুমি আমাকে বলো তো, এইটার তোমার রেভলিউশনটা কি হবে? ডেরিভেটিভস মানে কি? ধর একটা ওয়ার্ড নাউন থেকে অন্য কোনো রূপে নিব সেইটা, তাহলে রেভলিউশন এইটা হবে হচ্ছে আমার নাউন, রেভলিউশনারি এইটা হবে আমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা সামনে বদলে দেওয়ার, দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ, ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সম্ভাবনাটা আছে যে আমাদের শেখা এবং শেখানোর পদ্ধতিকে একদম চেঞ্জ করে ফেলা। অ্যাজ এ টুল, একটা সরঞ্জাম বা একটা যন্ত্র বা বলো একটা রূপ হিসাবে, ইন দ্য ক্লাসরুম এআই ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্সেস। তার মানে পার্সোনালাইজড মানে কি? ব্যক্তিগত শিক্ষার অভিজ্ঞতা। ধরো এখনো তো বাংলাদেশে ওভাবে এআই আসে নাই, ধরো তোমরা যারা আমাদের বিভিন্ন সাইটগুলোতে এক্সাম দাও, আমার সাইটটা আমি যেটা বানাবো সামনে, এটা একদম এআই বেসড সাইট হবে, হ্যাঁ? ধরো তুমি যে এক্সাম দিবা তোমার সব রেকর্ড থাকবে, ধরো যে তুমি কোন পরীক্ষায় কয়টা ভুল করছো, কি করছো না করছো, এগুলা কিন্তু তোমার একদম পার্সোনালাইজড, তুমি ফিডব্যাক পাচ্ছ। এই জিনিসটাকেই বলে পার্সোনালাইজড লার্নিং। এবং এরকম কিছু অ্যাপস আছে বা ইন্টারন্যাশনালি জিনিস আছে, যে জিনিসগুলো তোমাকে ধরো তোমার কোন জায়গাটাতে উন্নতি করা দরকার, তোমার কি দরকার, এগুলা নিয়ে কথাবার্তা বলে, ঠিক আছে? আচ্ছা, অটোমেট রেপিটেটিভ টাস্কস। আচ্ছা, অটোমেট করা মানে কি? অটোমেট মানে হচ্ছে ডিজিটালাইজ করা। সোজা কথা হচ্ছে অটোমেট করা মানে স্বয়ংক্রিয় করা, এটা একটা ভার্ব। এটি থাকলে ভার্ব। মেশিনাইজ বলতে পারো, কম্পিউটারাইজ বলতে পারো, ঠিক আছে? আর ম্যানুয়ালি, হাত দিয়ে ম্যানুয়ালি করা, এটা ম্যানুয়ালাইজ। একটা জিনিস খেয়াল রাখবা, ধরো তোমাদের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম আসবে। ধরো মেন ওয়ার্ড যদি তোমার নাউনে থাকে, সিনোনিমসও তোমার কিসে আসতে হবে? নাউনে আসতে হবে।
অ্যান্টোনিমও কিসে আসতে হবে, নাউনে আসতে হবে। এইটা যদি ভার্বে থাকে বাকি দুইটাও ভার্বে থাকতে হবে সেম ফর্মে। এই কাজটা করে নিয়ে দেখে নটরডেমে প্রথম পরীক্ষায় আমি ইংলিশে মারা খাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, রেপিটেটিভ টাস্ক মানে কি? যে কাজগুলো বারবার করতে হয়, ধরো যে স্টুডেন্টদের অ্যাপ্রুভাল দেওয়া, সামনে এটা এআই দিয়ে করাবো, মানে এআই এমনি আসছে, বাট যখন আমি আমার ওয়েবসাইটে করবো এআই দিয়ে করবো, তো ও সবকিছু চেক করে একা অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তো অ্যাপ্রুভ করা তো একটা বিরক্তিকর কাজ, তাই না? অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এবং ধরো তোমার কোনো একটা রাইটিং পড়ে সেই ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক দিচ্ছে বা একটা তোমার প্রতিক্রিয়া জানাচ্ছে। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার বলো তো? এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, বলো, দেখো ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তারপর দেখো হাউএভার, দেখো হাউএভার মানে কি? হাউএভার মানে হচ্ছে তবে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, কানেক্টরস, কানেক্টরস পড়ছো না? এর আরেকটা নাম হচ্ছে কোহেসিভ ডিভাইস। কানেক্টরসের মধ্যে একটা কানেক্টরস হচ্ছে হাউএভার। হাউএভার মানে হচ্ছে তবে, এবং এইটাকে বলা হয় হচ্ছে কন্ট্রাস্টিভ কানেক্টরস। কন্ট্রাস্টিভ কানেক্টরস, কন্ট্রাস্টিভ মানে কি? যেখানে কন্ট্রাস্ট থাকবে, মানে বৈপরীত্য থাকবে। ধরো সাদা কালো, ঠিক আছে, ধনী গরিব, এইরকম যখন পাশাপাশি দুইটা রেখার মধ্যে বৈপরীত্য আনবো তখন আমরা কন্ট্রাস্টিভ কানেক্টরস ব্যবহার করব। এবং বাক্যের শুরুতে যদি আমরা হাউএভার ব্যবহার করি তাহলে এরপরে একটা কমা দিব। বাক্যের শুরুতে যদি আমরা হাউএভার ব্যবহার করি তাহলে এরপরে আমরা একটা কমা দিব। হাউএভার ইট হ্যাজ অলসো ইটস লিমিটেশন, তবে এরও কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। এইটা মার্ক করো, ইটস। দেখো আইটিএস, ইটস, এইটার মানে কি? এটা আমার একটা কি পসেসিভ হিসেবে কাজ করে, মানে এর, এর মানে হচ্ছে, এটার মানে হচ্ছে এর বা ইহার। আর যেটা হচ্ছে ইট ইজ, ধরো ইটস একটাই যে অ্যাপোস্ট্রফি আছে, এইটার মানে হচ্ছে ইট ইজ, মানে এটা হয়, এটা হয়, ঠিক আছে। However, it has also its limitation. Let us explore the pros and cons of AI. ধরো তোমাকে বললো let us, এইটা তোমার কেমন সেন্টেন্স বলো তো? Let us explore the pros and cons of AI. ধরো এইটা কিন্তু ঢাবিতে আসছে, এটা কেমন সেন্টেন্স বলো? let us কি আছে সেন্টেন্সটা? explore মানে খোঁজাখুঁজি করা, the pros and cons of AI. explore the pros and cons of AI. তোমাকে বললো এটা কোন সেন্টেন্স? এইরকম একটা সেন্টেন্স আসছে রিসেন্ট টাইমসে ঢাবির বি ইউনিটে। লেট দ্য, এটা হচ্ছে মাইকেল লুথার কিং এর একটা প্যাসেজের, লেট দ্য ফ্রিডম কি রিং ফ্রম না র্যাং ফ্রম দিয়ে আসছে। এটা কোন ধরনের সেন্টেন্স? হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স। এইটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ কি আদেশ উপদেশ কিংবা কোনো প্রস্তাবনা দেওয়ার ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি, এবং লেট দিয়ে আমাদের কি শুরু হয়? ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, ঠিক আছে। লেট দ্য ফ্রিডম রিং ফ্রম মাউন্টেন্স হিলস, এরকম একটা কথা ছিল। আচ্ছা, let us explore the pros and cons of AI as a tool in the classroom. তার মানে ক্লাসরুমের ভিতরে এআইটা কিভাবে ইউজ করা হয় সেটা আমরা একটু দেখি। আচ্ছা, address the concern that AI could be a threat to the teachers. তার মানে এইটা কিন্তু একটা থ্রেটও হতে পারে। AI could be a threat to the teachers. দেখো এখানে দুইটা ভালো জিনিস আছে, টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জব। এই দুইটা জিনিস আমি তোমাদেরকে এখন পড়াবো। আচ্ছা, a threat to the teachers and instructors jobs. আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো এই থ্রেট,
এই থ্রেট এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? এই থ্রেট এটা হ্যাঁ ইম্পারেটিভ, শ্রাবন্তী সাহা বলছে ইম্পারেটিভ, ঠিক আছে। থ্রেট কোন ধরনের পার্টস অফ স্পিচ বলো? থ্রেট কোন ধরনের পার্টস অফ স্পিচ? সব সময় মনে রাখবা, এটা অনেক জায়গায় পরীক্ষায় আসবে, বারবার আসবে। ধরো একটা শব্দ তুমি জানো সে ভার্ব হিসেবে ব্যবহৃত হইতে পারে বা নাউন হিসেবে ব্যবহৃত হইতে পারে, বাট বাক্যে তার পজিশন অনুসারে সে অন্যরকম কিছু হতে পারে। যেরকম থ্রেট টু দ্য টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টর জবস, এইখানে মনে রাখবা যে আমার যদি একটা আর্টিকেল থাকে, এটা থেকে যে কত প্রশ্ন আসে, এবং এখানে যদি আমার একটা প্রেপোজিশন থাকে, তাহলে বাক্যে আমার মাঝখানে ঠিক এখানে যে বসবে সে কি হবে বলতো? সে হবে হচ্ছে নাউন, সে হবে হচ্ছে নাউন। তাহলে এ থ্রেট টু দ্য টিচার্স, তাহলে এইখানে তুমি তো ভাই নিঃসন্দেহে এতটুকু বুঝো যে এ একটা আর্টিকেল, এ একটা প্রিপোজিশন, তাহলে থ্রেটটা কি হবে বলতো? থ্রেটটা কিন্তু হবে একটা নাউন, বুঝছো? ধরো আমি তোমাকে আরো কয়েকটা জিনিস দেখাই। ধরো আমি বললাম দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এইটাই দুনিয়ার নিয়ম বা এভাবেই দুনিয়া চলে, এরকম হচ্ছে ট্রান্সলেশন, গো অফ দ্য ওয়ার্ল্ড। হিয়ার দ্য ওয়ার্ড গো functions as a noun, a verb, তারপরে বললাম যে an adjective, both a noun and a verb. উত্তর কোনটা হবে বলো? উত্তর কোনটা হবে বলো? উত্তর কি হবে? উত্তর দাও। এখানে গো শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতেছে বলো? হ্যাঁ, নিশাদ বলছো হচ্ছে নাউন। হ্যাঁ, এটা কিন্তু নাউন ভাই। গো আমরা ভার্ব জানি, গো তুমি আমি সবাই জানি গো ভার্ব হইতে পারে। ধরো আমি যদি বলতাম আই গো টু স্কুল, তাহলে এখানে গোটা কি? এইখানে আমার গোটা কি? এইখানে কিন্তু গোটা ভার্ব, বাক্যের মেইন ভার্ব। বাট দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এখানে দাটা কি? এখানে দাটা একটা আর্টিকেল আর অফটা কি? একটা প্রিপোজিশন। তাহলে এ কিন্তু নাউন হিসেবে কাজ করতেছে, আবার সেম গো ভার্ব হিসেবেও কাজ করতে পারে। তাহলে বাক্যে পজিশন অনুসারে তাদের কি হয়? ওয়ার্ড ফর্ম বা পার্টস অফ স্পিচের নামটা চেঞ্জ হয়। তাহলে তোমাকে যদি এখন প্রশ্ন আসে, ধরো এইটা সেন্টেন্স দিয়ে আসলো যে আই গো টু স্কুল, এখানে এটা কি? ভার্ব। এখন তোমাকে যদি বলি আমি দ্য ওয়ার্ড গো ক্যান বি used as a noun, a verb, both a noun and a verb, the নাম্বারটা নান। উত্তর কি দিবা বলো তো? উত্তর কি দিবা? এইটার উত্তর কি দিবা? এই এমসিকিউটার বলো। এই যে এটা কোনো বাক্যের না, এটা একটা প্রশ্ন। দ্য ওয়ার্ড গো ক্যান বি ইউজড অ্যাজ আ নাউন, আ ভার্ব, বোথ এ নাউন অ্যান্ড এ ভার্ব, অথবা নান। এইটা কি দিবা? আর্টিকেল বানানটা একটু ঠিক কইরো, CLE। হ্যাঁ, এইটার উত্তর কি দিবা বলো তো? হ্যাঁ, ভার্ব এন্ড নাউন। কারণ কি? তুমি কিন্তু জানতেছো যে গো আমার ভার্ব হিসেবেও কাজ করতে পারে, নাউন হিসেবেও কাজ করতে পারে। এখানে তোমাকে একটা এমসিকিউ পড়াইলাম, এখানে একটা যে 10টা এমসিকিউ হয়, 2টা এমসিকিউ পড়াইলাম, 3টা এমসিকিউ পড়ালাম। আচ্ছা, তুমি আমাকে আরেকটা উত্তর দাও তো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে দ্য ওয়ার্ড ওয়াটার ক্যান বি used as a verb,
আর নাউন এটার এক্সপ্লানেশন দিবা, যাই বলবা একটা সেন্টেন্স বলবা সাথে। বি নাম্বারটা হবে এটা। আরে a noun and the verb মানে বোথ, আর ডি নাম্বারটা হচ্ছে নান। এটা কি হবে বলো তো, এইটা উত্তর দাও। এই নাউন কারা বলছো, নাউন কেমনে আমারে বলো, উত্তর দাও। নাউন কিভাবে বলো তো। এই যে নিশাদ বলছো হচ্ছে ঠিক বলছো যে আই ড্রিঙ্ক ওয়াটার, এখানে নাউন, এন্ড আই ওয়াটার দ্য প্ল্যান্টস এখানে ভার্ব। হ্যাঁ আমি ওর দুইটা এক্সাম্পল ওর দিয়েই করাই। হ্যাঁ এখানে উত্তরটা হবে বোথ। ধরো আমি যদি বলি আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার, ওর সেন্টেন্সই নিচ্ছি। আরেকটা হচ্ছে ওয়াটার, ধরো আই ওয়াটার দ্য প্ল্যান্টস, আই ওয়াটার দ্য প্ল্যান্টস। এখানে ওয়াটারটা কোন পার্টস অফ স্পিচ, এখানে কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা আমরা নাউন কই কই বসাই, সাবজেক্টের জায়গায় অবজেক্টের জায়গায়। আমি কি খাই, আমি পানি খাই, তাহলে কি অবজেক্টের জায়গায় এটা যেহেতু প্রোনাউন না সেহেতু এটা নাউন। আর আই ওয়াটার দ্য প্ল্যান্টস বা ওয়াটার দ্য প্ল্যান্টস, আইটা থাকতেও পারে নাও থাকতে পারে, এইটা হচ্ছে ভার্ব। আর ভার্ব দিয়ে কোন ধরনের সেন্টেন্স শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় বা লেট দিয়ে শুরু হয়। ক্লিয়ার? হ্যাঁ যারা বোধ বলছো তাদেরটা ঠিক আছে, ঠিক আছে বুঝছি। ওকে চলো দেখো পড়াচ্ছিলাম কি, চলে আসলাম কই। ফার্স্ট পেপার এরকমই মজার। অ্যান্ড ডিসকাস, মনে রাখবা ডিসকাসের পর কোনো প্রিপোজিশন বসে না। এইটা থেকে অন্তত মেডিকেলে 15-20টা প্রশ্ন আসছে। হ্যাঁ এই টাইপটা থেকে কিছু ওয়ার্ড আছে এদের পরে প্রিপোজিশন বসে না, আমরা সামনের ক্লাসে দেখাবো। এক ক্লাসে তো মানে নাহলে বেশি লোড হয়ে যাবে। ডিসকাস দা, ডিসকাসের পর অ্যাবাউট বসবে না, ডিসকাসের পর অ্যাবাউট বসবে না। অনেকে ডিসকাস অ্যাবাউট বলবা, অনেক মিটিংগুলোতে অনেক বড় বড় মানুষও বলে, বাট না ডিসকাস বলবে। ডিসকাস দ্য রোল অফ এথেক কোম্পানিজ, এবং এথেক কোম্পানিজগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করা যান ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেসেস। তার মানে এআই এর যে এত অ্যাডভান্স ব্যবহারগুলা, এই ক্ষেত্রে এথেক কোম্পানিগুলোর রোল বা এগুলা সম্পর্কে চলো একটু আলোচনা করা যাক। ঠিক আছে ক্লিয়ার এই পর্যন্ত? এই পর্যন্ত ক্লিয়ার বলো তো? আচ্ছা আমরা এখন আসো কিছু জিনিস পড়ি। ধরো পার্সোনালাইজড, এখানে টাইপিস্ট একটা ডি দেয় নাই, এখানে পার্সোনালাইজড আছে মানে এখানেও পার্সোনাল কাস্টমাইজড ইডি থাকবে। ঠিক আছে মানে কি ব্যক্তিগতভাবে অভিযোজিত। ঠিক আছে থ্রেট মাত্র পড়লাম মানে হুমকি, ডেঞ্জার অথবা রিস্ক অথবা মেনেন্স, এই ওয়ার্ডটা একটু খেয়াল রাখবা। মেনেন্স ওয়ার্ডটা একটু খেয়াল রাখবা। সেফটি, প্রোটেকশন, এটা হচ্ছে অ্যান্টোনিম। হ্যাঁ আর এগুলা এগুলা পরে বুঝবা। হ্যাঁ এগুলা জাস্ট কয়েকটা ক্লাস করার পর এটা বুঝবা। ক্রিস্টাল ক্লিয়ার, সুন্দর। ক্রিস্টাল বানানে সি আর ওয়াই, এটা একটু ঠিক করো। হ্যাঁ আচ্ছা এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। ঠিক আছে আচ্ছা এখন আমি তোমাকে বলি ইনস্ট্যান্ট ফিডব্যাক। ঠিক আছে ভাইয়া খুব মজা লাগছে, থ্যাংক ইউ। ইনস্ট্যান্ট ফিডব্যাক, ইনস্ট্যান্ট ফিডব্যাক। ইনস্ট্যান্ট কোন পার্টস অফ স্পিচ, ফিডব্যাক কোন পার্টস অফ স্পিচ। এতে লেখো, বিতে লেখো, কোনটা কোন পার্টস অফ স্পিচ লেখো। আচ্ছা ফিডব্যাক, ধরো দুইটা ওয়ার্ড পাশাপাশি আছে এবং প্রথমটা তোমার দ্বিতীয়টা সম্পর্কে একটা কোনো মন্তব্য করতেছে বা মডিফাই করতেছে। আমরা ইংলিশের ভাষায় বলি মডিফাই, মানে সেইটা সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। ফিডব্যাকটা কেমন, ইনস্ট্যান্ট, তাৎক্ষণিক। তাহলে এইটাকে বলা হবে অ্যাডজেক্টিভ আর এইটাকে বলা হবে নাউন। তো এই জন্যই বিভিন্ন জায়গায় লেখা দেখবা যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা কিন্তু শুধু ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, স্প্যানিশে ঠিক এটার উল্টাটা হয়, এটা তোমার জানার দরকার নেই। ধরো আমরা বললাম বিউটিফুল গার্ল, বিউটিফুল কিন্তু বয় হবে না। ঠিক আছে হ্যান্ডসাম বয় হবে, বিউটিফুল গার্ল হবে। এটাকে বলা হয় কলোকেশন, যে একটা ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডটা বসবে। ঠিক আছে খালি মন চাইলেই বসানো যায় না। এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। ঠিক আছে ফর এক্সাম্পল, আচ্ছা ফর এক্সাম্পল এমন একটা কানেক্টরস যেটা দিয়ে আমাদের কি হয় বলতো, আমরা কোনো কিছু উদাহরণ দিতে ব্যবহার করি। তো এটাকে আমরা বলতে পারি না ফর ইনস্ট্যান্স। এইটার কয়েকটা
ভার্সন আছে। ধরো তুমি সব জায়গায় ফর এক্সাম্পল না লিখে তুমি ফর ইনস্ট্যান্স লিখতে পারো, ঠিক আছে, এটা লিখতে পারো। AI powered educational tools can provide students with immediate feedback on their work. তার মানে AI powered যে এডুকেশনাল টুল আছে, ঠিক আছে, এডুকেশনাল টুল আছে, এগুলা কি শিক্ষার্থীদের এক একটা মতামত দিতে পারে বা একটা ফিডব্যাক দিতে পারে। ধরো আমি সামনে হয়তো একটা রাইটিং টুলস আনবো, এখনই বলা ঠিক না, যদি আনতে পারি আর কি। ধরো তোমরা জাস্ট ছবি তুলে লেখাটা দিলে তোমাকে মার্কিং করে দিবে, ঠিক আছে। আচ্ছা, allowing them to identify and the correct mistakes quickly, এবং তাদের যে মানে মিস্টেকগুলো আছে এগুলা দ্রুত হচ্ছে তোমার কি করতে, সলভ করতে হেল্প করবে। তো আমাকে বলো তো কুইকলিটা কোন পার্টস অফ স্পিচ? কুইকলিটা কোন পার্টস অফ স্পিচ বলো দেখি, কে পারো? কুইকলিটা কোন পার্টস অফ স্পিচ বলো? অ্যাডজেক্টিভ না, হেলালুদ্দিন বলছো ঠিক, অ্যাডভার্ব। আমাদের একটা কমন পারসেপশন হচ্ছে এলওয়াই থাকলে আমরা বলে দিই অ্যাডভার্ব, না, এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভও হইতে পারে। ইট কুড বি অ্যাডজেক্টিভ অর ইট কুড বি দ্যাট ভার্ব। সো উই হ্যাভ টু নো where ly will be functioning as adjective and where it will be working as adverb. From these rules, there are certain questions were accepted in medical tests. যাই হোক, এমনি ইংলিশ না বলি, মেডিকেল ভার্সিটিতে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এবং মেডিকেলে একটা টাইপ থেকে প্রতি বছর প্রশ্ন বা প্রায়ই প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই যে এখন যেটা পড়াবো, ly সমাচার নাম দাও। তিনটা কেস করাবো, হ্যাঁ, বলো। এবার মেডিকেলে আসছে রোটেশনালি, এটা কোন পার্টস অফ স্পিচ? ইকোনমিক্যালি মেডিকেল 8-9 বা 9-10 সেশনে আসছে, কোন পার্টস অফ স্পিচ বলবা। তারপর ধরো মাত্র যেটা বললাম কুইকলি, কোন পার্টস অফ স্পিচ বলবা। তারপর ধরো মাদারলি, কোন পার্টস অফ স্পিচ বলবা। তিনটার আমাকে উত্তর দিবা। এইটার হেডলাইন দাও কেস 1, এইটা দাও হচ্ছে কেস 2, এটা দাও হচ্ছে কেস 3। বলো কি হবে? কেস 1, কেস 2, কেস 3। হ্যাঁ, নোট করলে তোমারই লাভ, তুমিও অনেক কিছু বুঝতে পারবা। তো আসো, আমরা তো অনেক ইংলিশ পড়লাম, এত ইংলিশ পড়ে কি হবে? লাইফে একটু ম্যাথও পড়ার দরকার আছে, তাই না? আচ্ছা আসো, আমরা এখন 3টা ফর্মুলা পড়ব। খুব সহজ ভাই, খুবই সহজ। ধরো আমাদের মেইন ওয়ার্ডটা যদি নাউন হয় এবং এর সাথে যদি আমাদের ly যুক্ত হয়, তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আবার আমার মেইন ওয়ার্ডটাই যদি অ্যাডজেক্টিভ হয়, এর সাথে যদি ly যুক্ত হয়, তাহলে সেটা কি হবে বলো তো? সেটা কি হবে বলো? অ্যাডভার্ব হবে। আবার ধরো ডাবল ly থাকলে সেটা ডিরেক্ট অ্যাডভার্ব হবে। এই 3টা ফর্মুলা আমরা একটু মনে রাখবো। ধরো এখানে একটা শব্দ আছে মাদারলি, এখানে একটা শব্দ আছে হচ্ছে মাদারলি, এখানে একটা শব্দ আছে কুইকলি, আবার এখানে একটা শব্দ আছে রোটেশনাল। তোমার আসছিল রোটেশনাল শব্দটার অ্যাডভার্ব মেডিকেল। আচ্ছা, তাহলে আসো আমরা একটু ম্যাথ করি। মাদারলি শব্দটার মেইন ওয়ার্ডটা বা রুট ওয়ার্ডটা কি? মাদার। এর সাথে কি যুক্ত হয়েছে? ly।
তাহলে কি হয় মাদারলি। তারপর ধরো কুইকলি, এইটা কি আছে কুইক, এর সাথে কি যুক্ত হয়েছে এল ওয়াই। আচ্ছা তাহলে মাদার শব্দটা মা, মা কি, মা তো একটা নাউন, এর সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে এ হবে আমার একটা অ্যাডজেক্টিভ, এ হবে আমার একটা অ্যাডজেক্টিভ। তাহলে মাদারলি লাস্টে এল ওয়াই থাকলেও এটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এইরকম আরো কিছু এক্সাম্পল মাথায় রাখবা, যেরকম ফাদারলি, সিস্টারলি, এগুলা তো হইতেই পারে, ধরো ওয়ার্ল্ডলি হইতে পারে। ঠিক আছে, এরকম বিভিন্ন এক্সাম্পল আছে। ধরো কুইকলি, কুইক কি, কুইক একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ কুইক কিভাবে অ্যাডজেক্টিভ, যে পার্টস অফ স্পিচ দিয়ে আমার দোষ গুণ অবস্থা পরিমাপ আকার সংখ্যা ইত্যাদি প্রকাশ পায় তাদেরকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কুইক কি আমার একটা অবস্থা, তাহলে এইটা আমার কি একটা অ্যাডজেক্টিভ এবং এর সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, তাহলে এইটা কি হবে বলো তো, এইটা হবে আমার অ্যাডভার্ব। ধরো আমরা বলতে পারি স্লোলি, এইটা কি হবে, এইটা আমার একটা অ্যাডভার্ব হবে। এখন আসো রোটেশনালি, এইটা কি হইছে বলতো, এটা অনেকে শর্টকাট বলে যে রোটেশন ডাবল এল ওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়, রোটেশনাল প্লাস এল ওয়াই। হ্যাঁ কুইক মানে দ্রুত, এটা তো একটা অবস্থা, তাই কুইকটা কি বলতো একটা অ্যাডজেক্টিভ, এর সাথে এল ওয়াই যুক্ত হয়ে তোমার কি হয়েছে বলতো অ্যাডভার্ব হয়েছে। দেখো রোটেশনাল মানে হচ্ছে ঘূর্ণায়মান, তো লাস্টে এল এল থাকলে কিছু ক্ষেত্রে নাউন হয়, কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয়, আমি আরেকদিন এটা দেখাবো। তো রোটেশনাল ভাইয়ার কথা অনুসারে এখন ধরে নাও এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যাডজেক্টিভ এমন একটা অ্যাডজেক্টিভ যার লাস্টে এল আছে, তাইলে ভাই অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হইলে তো এমনিই অ্যাডভার্ব হয়, এজন্য অনেকে বলে ডাবল এল এল ওয়াই থাকলে সেটা ম্যাক্সিমাম টাইমে বা প্রায় সবসময় অ্যাডভার্ব হয়। ধরো এটার একটা প্রাইম এক্সাম্পল হচ্ছে ইকোনমিক্যালি। ঠিক আছে, এখন তোমাকে যে জিনিসটা পড়াইলাম না, যে জিনিসটা পড়াইলাম না, এইটা দিয়ে ভাই তোমার যে কি পরিমাণ কাভার হয়ে গেছে। আসো তোমাকে একটা জিনিস দেখাই, তোমাকে একটা জিনিস দেখাই ভাই আপুর, আসো। এটা মনে হয় অ্যাডজেক্টিভে না, এটা অ্যাডভার্বে আছে। কি রে কি হইল, মোবাইল ডাটা তো দেখো অ্যাডভার্বে এই যে এই টাইপটা দেখো, ফ্রেন্ডলি বলো, কাওয়ার্ডলি বলো, মাইজারলি বলো, লোনলি বলো, এরা কি, এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরা কি বলো তো, এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই আমার ক্লাস কি বুঝতেছো, সমস্যা হচ্ছে কোনো? আচ্ছা হ্যাঁ নোট করলে ভালো। হ্যাঁ আচ্ছা তাহলে কেস টুটা কি অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব, হ্যাপিলি, ক্লিয়ারলি, স্লোলি, সফটলি, এগুলা। ডাবল এল এল ওয়াই থাকলে অ্যাডভার্ব, বিউটিফুলি, ইকোনমিক্যালি, নর্মালি, অ্যাকচুয়ালি, ফাইনালি। এটা একটু দেখবো, নো প্রবলেম, চলতেছে। ম্যাজিক দেখো কি পরিমাণ প্রশ্ন আসছে। মেডিকেল 24-25 চলে আসছে, মেডিকেল 22-23 চলে আসছে, মেডিকেল 18-19, 37তম, 9-10, 21-22 ডেন্টাল, কি পরিমাণ প্রশ্ন আসছে, এবং তুমি এখন সব পারবা, তুমি এখন সব পারবা, বিশ্বাস হয় না সব পারবা, কি পারবা না দেখো। দ্য অ্যাডভার্ব অফ দ্য নাউন রোটেশন কি হবে বলো, রোটেশনের অ্যাডভার্ব কি হবে বলো, রোটেশনের অ্যাডভার্ব কি হবে তোমরা বলবো, আমি এখন কোনো কথা বলবো না, আমি কেন কথা বলবো, আমার পড়ায় দেওয়া শেষ। বলো রোটেশনের অ্যাডভার্ব কি হবে, রোটেশনের অ্যাডভার্বটা কি হবে ভাইয়া, কি বলছি, লাস্টে এল এল ওয়াই থাকলে সেটা কি হবে, লাস্টে এল এল ওয়াই থাকলে সেটা কিন্তু অ্যাডভার্ব হবে, তাই না? হ্যাঁ সেটা হচ্ছে অ্যাডভার্ব হবে। আচ্ছা আসো আমরা একটু প্রশ্ন সলভ করি, সেটা হবে অ্যাডভার্ব। আচ্ছা দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি, এটা কিভাবে অ্যাডভার্ব হয়েছে আমি আরো ভালোভাবে পড়াবো, বাট শর্ট, শর্ট কি একটা অ্যাডজেক্টিভ, এর সাথে এল ওয়াই যুক্ত হইলে এটা কি একটা অ্যাডভার্ব। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হোম, হোম কি, হোম মানে বাড়ি, হ্যাঁ হোম মানে বাড়ি, বাট হোমলি মানে বাসার মতো লাগে এরকম একটা ফিলিং। তাহলে হোমের সাথে
যদি আমি এলওয়াই যুক্ত করি তাহলে কি হচ্ছে, হোমলি। হোমলিটা কিন্তু আমার কি একটা অ্যাডজেক্টিভ। ধরো এবার একবার আসলো যে তোমার হোমের অ্যাডজেক্টিভ কি, হোমলি। আবার তোমার চলে আসবে হোমলিটা কোন পার্টস অফ স্পিচ। তারপরে ধরো এই যে ইকোনমিক্যালি, ডেন্টাল 9-10 সালে আসছে ইকোনমিক্যালি, ঠিক আছে, বুঝছো কি পরিমাণ আসছে। ধরো এই যে ঢাবিতে হিউম্যানিটিস মানে বি ইউনিটে লেটেস্ট না 23-24 আসছে, কোনটা অ্যাডভার্ব বলো, বোঝাই যায় এলওয়াই আছে প্রিটিলি। বুঝছি কি পরিমাণ প্রশ্ন আসছে, বুঝছি বলো কি পরিমাণ প্রশ্ন আসছে, আমরা কি বুঝতে পারছি? তাহলে কি পড়াচ্ছি বুঝতেছো? তাহলে কি আসলেও সেকেন্ড পেপার, এটা কি ফার্স্ট পেপার কোর্স না সেকেন্ড পেপার কোর্স বলো, তোমরাই বলো। আচ্ছা দেখো, অনেকের একটা কমন ধারণা থাকে অলরেডি থাকলে সব সময় মনে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হবে। না, অলরেডি থাকলে তোমার অন্য টেন্সও হইতে পারে, এটা তার একটা প্রাইম এক্সাম্পল। আচ্ছা, there are already a few মানে কি প্রায় নাই বললেই চলে, AI tools that support learning in classroom or workplace contexts। ঠিক আছে, কিছু অল্প কিছু তোমার এআই টুলস আছে যারা কি করে বলো তো, ওয়ার্কপ্লেস অথবা ক্লাসরুম কনটেক্সটে তোমার শেখার জন্য মানে তোমার কি করে, কাজ করে বা এটা সহায়ক ভূমিকা পালন করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট। এখন আমার কথা হচ্ছে ভাই এই নামগুলা একটু জেনে রাখো, হ্যাঁ, এগুলা থেকে এমসিকিউ বা প্রশ্ন চলে আসে। আহুরা কি এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, মানে কি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত লার্নিং প্ল্যাটফর্ম, ঠিক আছে। আচ্ছা, দ্যাট ট্র্যাকস লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। ধরো ডুওলিঙ্গো নামে একটা ভাষা শেখার অ্যাপস আছে, ওইটা অনেকটা গেমিফাইড ভার্সন। মানে তুমি ভাই গেমস খেলতেছো, ও দেখবে তুমি কতক্ষণ খেলতেছো, কি করতেছো, এবং তোমাকে একটা প্রগ্রেস রিপোর্ট দিবে। সো এইটাকেই আমরা কিন্তু বলতেছি যে গেমিফাইড ভার্সন, বা তোমার অ্যাটেনশন এবং তুমি কতটা এঙ্গেজড হচ্ছ এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, নিউটন, এটা কে নিউ, হ্যাঁ কে নিউ, এটা কিন্তু ওই নিউটন না, অফার্স অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম। ঠিক আছে, অ্যাডাপটিভ মানে যেটা তুমি অ্যাডপ্ট করতে পারবা, অভিযোজন করতে পারবা, দ্যাট প্রোভাইডস পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস ফর দ্য স্টুডেন্টস। তার মানে যেটা পার্সোনালাইজড, যে তুমি কতটুকু ভুল করতেছো, কি করতেছো, তোমার লেখার মান কিভাবে বাড়ানো যাচ্ছে, তুমি কতক্ষণ সময় দিচ্ছ, এর এগেইনস্টে তুমি কতটুকু আউটপুট পাচ্ছ, এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে আমার চলে আসছে। আচ্ছা, তারপর ধরো কোয়েরিয়াম ইজ অ্যান এআই পাওয়ার্ড টিউটর। তাহলে কোয়েরিয়াম কি, একটা এআই চালিত টিচার দ্যাট প্রোভাইড স্টুডেন্টস উইথ স্টেপ বাই স্টেপ টিউটরিং অন ম্যাথ প্রবলেমস। ধরো তুমি একটা ম্যাথ দিছো, তারা এখন সুন্দর করে টিচাররা বলতেছে এইটার পর এই লাইন, এইটার পর এই লাইন, এই জিনিসটা সে নিজে নিজে করে দেবে। এই অ্যাপসগুলো একটু ট্রাই করি। হ্যাঁ, কোন লাইন বাদ গেছে? আমি তো কোনো বাদের লাইন দেখতেছি না, কই? ও আচ্ছা 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 আচ্ছা, এটা পড়াইছি না। ও এইটার কথা বলতেছো, এটা খুব সহজ। আচ্ছা পড়াই দিই, দেখো, ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস অফ এআই ইন দ্য ক্লাসরুম ইজ পার্সোনালাইজড লার্নিং। তার মানে কি, এইটা সবচেয়ে বড় একটা সুবিধা কি, পার্সোনালাইজড লার্নিং। আচ্ছা, তারপর কি, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান অ্যানালাইজ ডাটা অন স্টুডেন্ট পারফরমেন্স। তার মানে তারা কতক্ষণ ইউজ করতেছে বা তাদের পারফরমেন্সের ভিত্তিতে দেখে, অ্যান্ড প্রোভাইড টেইলর্ড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস। এবং টেইলর্ড মানে কি, একটা লক্ষ্য আছে, ওই অনুসারে তাকে সাপোর্ট দিচ্ছে যাতে তার গ্রেড বাড়াতে পারে। সো এটা বলার জন্য থ্যাংক ইউ। এখানে খুব সুন্দর একটা জিনিস শেখার আছে। তোমরা বিভিন্ন গ্রুপে যায় পোস্ট করো অমুক ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার, বাট না, ওয়ান অফ দ্যার পরে তোমার প্লুরাল নাউন বসে, বাট সিঙ্গুলার সাবজেক্ট বসে। কি বললাম ভাইয়া? আসো, তার নাম বলবো, কারণ আমি বলবো না, সবাই ভালো মানুষ। এক্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টিচার্স in the field of ELT মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। এইখানে তুমি যদি বলতা ওয়ান অফ দ্য ফেমাস টিচার,
তাহলে কিন্তু তোমার ভুল হইতো, এটা হইতে হবে টিচার্স। কেন হবে ভাই? ওয়ান অফ দ্য মানে কি? ওয়ান অফ দ্য মানে কি? ওয়ান অফ দ্য মানে হচ্ছে অনেকের মধ্যে একজন, মানে অনেক ফেমাস টিচার আছে, এটা দেখবো অনেক ভালো মানুষও ভুল করে। অনেকের মধ্যে একজন হচ্ছে এই মিস্টার এক্স, ঠিক আছে? তাহলে এই যে অনেক, অনেক বোঝাইতে আমরা কি ব্যবহার করতেছি? প্লুরাল। এজন্য বলা হয় যে ওয়ান অফ দার পরে প্লুরাল নাউন বসে, প্লুরাল নাউন বসে, বাট সাবজেক্টটা বসে সিঙ্গুলার। সরি, তোর কি বলি, ভার্বটা বসে সিঙ্গুলার, ভার্বটা বসে সিঙ্গুলার। ধরো বলতেছি ওয়ান অফ দ্য ফেমাস টিচার্স in our area is অথবা are getting married। এবার শীতে মনে হয় আসার আগেই যে বিয়ের ধুম, কেউ আনম্যারিড নেই। তাহলে এখানে বলো ইজ হবে না আর হবে? বলো এখানে ইজ হবে না আর হবে? বলো কি হবে? ইজ হবে না আর হবে? ইজ হবে। কেন রে ভাই ইজ হবে? দেখো একটা কথা সবসময় মনে রাখবা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে দুইটা মেইন কথা আছে, দুইটা মেইন কথা আছে। একটা হচ্ছে ধরো সিঙ্গুলার সাবজেক্ট বা সিঙ্গুলার এন্টিটি বলতে আমি পছন্দ করি, তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। আবার ধরো প্লুরাল এন্টিটি, আমার ভার্বটা কি হবে? প্লুরাল। ঠিক আছে? তাহলে ওয়ান অফ দ্য ফেমাস টিচার্স, তাহলে তো তুমি বুঝছোই ভাই, ওয়ান অফ দ্য আছে আমার এখানে, আমার কি আছে বলতো? আমার এখানে ওয়ান অফ দ্য আছে। ওয়ান অফ দ্যার পরে আমার, আসো আমরা একটু ম্যাথটা মিলাই। আমার ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্যার পরে আমার এইটা কি? ফেমাস টিচার্স, তার মানে কি প্লুরাল নাউন আছে। বাট আমার আসলেও কি এই প্লুরাল নাউনটা আমার কি দরকার? না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি? সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট, তার মানে ভার্বটা কার সাথে এগ্রি করবে? এই যে অনেকগুলা ফেমাস টিচারের মধ্যে একজন, তাহলে ভাই সে সিঙ্গুলার এন্টিটি, সে সিঙ্গুলার এন্টিটি, তাহলে তার সাথে ভার্বটা কি হবে বলো তো? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব, এটা কিন্তু অনেক জায়গায় আসে এবং অনেক জায়গায় তোমরা ভুলও করো সিঙ্গুলার ভার্ব, স্পেশালি রিটেনে। তাহলে সিঙ্গুলার ভার্ব কি ইজ নাকি আর? অবশ্যই ইজ, তাই কি এখানে ইজ বসবে, তাই এখানে ইজ বসবে। হ্যাঁ ঠিক আছে, ইজ ইজ। বুঝছি বুঝছি, থ্যাংক ইউ মনে করায় দেওয়ার জন্য, ভালো একটা জিনিস পড়াইলাম। আচ্ছা এটা তো আমি পড়াইলামই উইলিয়ামেরটা। ওকে চলো, অ্যান্ড বিল্ড পার্সোনালাইজড লেসন প্ল্যানস। অর্থাৎ তোমাকে হয়তো পার্সোনালাইজড একটা লেসন প্ল্যান দেবে, আরে এইটা এইটা এইভাবে 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 পড়তে হবে, ঠিক আছে? বা তোমাকে একটা রুটিন বানিয়ে দিল। তারপর ধরো Alex is an AI powered learning platform that provides individual learning paths। তার মানে তোমাকে বুঝাই দিবে, গাইডলাইন দিবে যে কাজগুলো আমরা ভাইয়ারা করি, ভাইয়ারদের আর দরকার নেই। বেসড স্টুডেন্টস, আচ্ছা এখানে অবশ্যই বেসড অন হবে, বেসড অন মানে কোনো কিছুর উপর ভিত্তি করে। স্টুডেন্টস স্ট্রেংথস অ্যান্ড উইকনেস, অর্থাৎ সে কোন জিনিসে দুর্বল এবং কোন জিনিসে সবল সেইটা, ঠিক আছে? ধরো এখানে একটা জিনিস বলি, বয়েজ হাই স্কুল, বয়েজ হাই স্কুল, অনেক পোস্টারেও ভুল লেখা থাকে, কোনটা ঠিক? স্কুল মানে কিন্তু দুইটা মিনিং হয়। হ্যাঁ, স্কুল মানে যেরকম তোমার শিক্ষা প্রতিষ্ঠান হয় বা স্কুল মানে স্কুল, ঠিক আছে, এরকম মাছের ঝাঁক বলতেও কিন্তু স্কুল হয়। হ্যাঁ সেকেন্ডটা, হ্যাঁ পয়েমের আলাদা ক্লাস হবে। আচ্ছা তাহলে এইটা কি হবে ভাই? দেখো এইটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এস।
এইটা সাধারণত আমার মালিকানা বোঝায় কিছু ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে কিছু কন্ট্রাকশন ফর্মও বোঝায়। এই ক্ষেত্রে মালিকানা বোঝাচ্ছে বা সম্পর্ক বোঝাচ্ছে, ছেলেদের স্কুল। এখন ঘটনা হচ্ছে একটা হাই স্কুলে কি ছেলে একটা থাকে না, ছেলেদের। তাহলে যেহেতু প্লুরাল, প্লুরালের পরে আমার অ্যাপোস্ট্রফিটা হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে প্লুরাল হইলে কি হবে, প্লুরালের পরে অ্যাপোস্ট্রফিটা হবে। সো অ্যাপোস্ট্রফিটা কই আছে এইটা আমরা একটু খেয়াল রাখবো, এইটা আমরা একটু খেয়াল রাখবো। তাহলে উত্তর হবে এইটা, এটা কিন্তু হবে না। তাহলে স্ট্রেংথস এটাও কি টিএইচ, টিএইচ থাকলে মনে রাখবা আমাদের হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি ভাইয়া, যা আমাদের ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু ফিল করা যায় না, যায়। ঠিক আছে, এইরকম একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ডেথ। মেডিকেলে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আসছিল মাঝখানে, ভুলে গেছি, বাট অ্যাবস্ট্রাক্ট নাউন টপিকটা আসছিল, ম্যান্ডেলাতে পড়াইছিলাম। হ্যাঁ, সো এটা একটু দেখে নি। আচ্ছা, ভুলে গেলেও তো এখন কোনো অসুবিধা নাই, মানুষ মাত্রই ভুল। তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা একটু দেখি এখান থেকে। ভালো হয়েছে, এখন ভুলে গেলে কোনো সমস্যা নেই। এত প্রেশার চারদিকে, যতটুকু মনে রেখে পড়াই অতটুকুই তো বেশি, তাই না? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা একটু দেখি। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা আসছিল সেটা হচ্ছে এই যে হুড, চাইল্ডহুড। চাইল্ডহুড একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে শৈশব। যে জিনিসটা তোমার হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট অনুভব করা যায়। যেরকম শৈশব কি তুমি ধরতে পারবা, ছুঁইতে পারবা, বাট অনুভব করতে পারবা, এইটাই হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্য কি, এদের কোনো বাহ্যিক অস্তিত্ব নাই। ঠিক আছে, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। ঠিক আছে, এবং এদের কোনো প্লুরাল ফর্ম হয় না। এখন ভাই সহজে চিনবো কেমনে? এত ভাই মানুষটাই ফিল করতে পারি না, আর অ্যাবস্ট্রাক্ট নাউন রে ফিল করাইতে আসছে না। হ্যাঁ, খুব সহজ। তুমি এই যে এই সাফিক্স গুলা যদি থাকে, কি কি ভাই, ওই সিরিয়াল অনুসারে লিখে দিচ্ছি। ION, SION। ঠিক আছে, তারপর ধরো 3 নম্বরে হুড, এটা একটু লিখে নাও, যেহেতু এটার পিডিএফ পাবা না, এই বই তো, এটা বইয়ের তো আর পিডিএফ দিব না আমি। তারপর ধরো ডুম, ঠিক আছে, তারপর ধরো মেন্ট, তারপরে ধরো নেস, তারপরে যে TH যেরকম বললাম ডেথ, তারপর CY, TY, আর হচ্ছে শিপ। যেরকম ব্রেভারি বলো, কারেজ বলো, লয়ালটি বলো, পেশেন্স বলো, উইজডম বলো। ভাই এটা পরে আমার কি লাভ হইল? ভাই দেখো, মেডিকেল 23-24 সালে এই প্রশ্নটা আসছে, ডেন্টাল 23-24 সালে এই প্রশ্নটা আসছে, এবং এটা এর আগে আসে নাই। ঢাবিতে একবার আসছিল যে হুইচ ওয়ান ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, তার মানে ঢাবিতে যেগুলো আসে বা RUB-তে আসছিল, এই কনসেপ্ট থেকে আগে প্রশ্ন আসছে। বাট মেডিকেলে হুট করে যখন আসছে, মানুষ নাউনই পড়াই, মানে এত গভীরে নাউন পড়াইতো না। বাট এটা ম্যান্ডেলা প্যাসেজে পড়াইছি 23 সালের ভিডিওতে, যে দেখাইছো 23 ব্যাচের। হ্যাঁ, তাইলে তুমি বলো তো কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে? চাইল্ডহুড এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তাহলে ডিসিপ্লিন, ডিসিপ্লিন ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট অনুভব করা যায়, তাহলে কি এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেভারি, ব্রেভারিটা কি হবে? সাহসিকতা, এবং লাস্টে RY আছে, তাহলে এটা কি হবে বলো তো? এটা হবে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, আচ্ছা, তারপর ধরো কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন না। দেখো মজার ব্যাপার, দেখো ঢাবিতে B ইউনিটে চাইল্ডহুডটা আমার অ্যাবস্ট্রাক্ট নাউন, আর মেডিকেল 23-24 আমার এখানে যেটা ছিল অপশন, এটা হয়ে গেছে প্রশ্ন। এই জিনিসটা অ্যাডমিশনে খুব বেশি হয়। তাহলে এটা কি হবে? ফ্যামিলি অবশ্যই। নেস থাকলেও অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, RY থাকলেও হয়, চাইল্ডহুড থাকলেও হয়। ঠিক আছে, বই থেকে প্রশ্ন পড়াইতে মজাই লাগে, দ্রুত হয়। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার বলো তো? বাকিটুকু পারবা না? পারবা? বাকিটুকু ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে আমার ক্লাসে একটা নিয়ম আছে, আমি মাঝে মাঝে একটু ব্রেক দিই। হ্যাঁ, কার্নেগি লার্নিং অফার্স অ্যান্ড AI পাওয়ার্ড টিউটর। তার মানে কার্নেগি লার্নিং একটা হচ্ছে তোমার AI এর নাম, যেটা হচ্ছে AI চালিত শিক্ষক, দ্যাট হেল্পস স্টুডেন্টস ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিলস। তার মানে ম্যাথের যে হচ্ছে তোমার স্কিলগুলা, ওগুলার জন্য কি করলে ভালো হইতো বলো তো? মানে ম্যাথের স্কিলগুলা বাড়ানোর জন্য হচ্ছে এটা দরকার। ঠিক আছে, আচ্ছা, বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং, তার মানে কি ব্যক্তিগত বা শিক্ষা দেওয়ার মাধ্যমে এটা হচ্ছে করতেছে, বেসড অন দেয়ার পারফরমেন্স। তার মানে পারফরমেন্সের ভিত্তিতে এটা করতেছে, যে কতটুকু দরকার, কতটুকু দরকার না। পারফরমেন্স কোন পার্টস অফ স্পিচ? পারফরমেন্স কোন পার্টস অফ স্পিচ বলো তো? পারফরমেন্স কিন্তু নাউন। ঠিক আছে, আচ্ছা,
there's also Smart Sparrow which allows users to provide constructive feedbacks. তার মানে কি গঠনমূলক প্রতিক্রিয়া দেয়, তোমাদের মতো আজাইরা কথা না, যেটা দরকার সেই রকম গঠনমূলক তোমার প্রতিক্রিয়া দেয়, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো গ্রামার পড়ানো যাইতো, দরকার নাই। দ্যাট ইজ ইউনিক টু ইট স্টুডেন্ট, যেটা কি ইউনিক। দেখো তারপর বলছে হচ্ছে ফাইনালি কোনো একটা লেখা তুমি শেষ করবা বা কিছু করবা, এন্ড করার জন্য আমরা কিছু হচ্ছে কানেক্টরস ব্যবহার করি, যেগুলাকে আমরা বলবো হচ্ছে কানেক্টরস ফর কনক্লুশন। যেরকম ফাইনালি, ঠিক আছে, তারপর হচ্ছে টু এন্ড, ঠিক আছে, তারপর হচ্ছে টু টার্মিনেট। ধরো কোনো একটা লেখার শেষে প্যারাগ্রাফ বা এসে লেখার শেষে আমরা এগুলা ব্যবহার করব। তারপর ধরো আমি লিখি হচ্ছে একটা টু এনক্যাপসুলেট, এনক্যাপসুলেট, ঠিক আছে, এই জিনিসগুলো ইউজ করতে পারো, ঠিক আছে। তারপর অনেকে ইউজ করে ইন দ্য ফাইনাল অ্যানালিসিস, এটা গ্রাফের ক্ষেত্রে লেখা ভালো, ঠিক আছে, ফাইনাল অ্যানালিসিস, ঠিক আছে। আচ্ছা দ্যাট, আচ্ছা ফাইনালি গ্রেডস্কোপ ইজ অ্যান এআই পাওয়ার্ড গ্রেডিং টুলস, নাম দেখেই বোঝা যাচ্ছে যেটা গ্রেড করে। দ্যাট অটোমেটস দ্য গ্রেডিং প্রসেস, তার মানে উইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, টিচারদের সময়। এখন টিচারদের গ্রেডিং করা কিন্তু একটা কঠিন কাজ, কঠিন কাজ বলে বারবার ইনপুট দেয় কোনটাতে কত পাইছে না পাইছে, যারা কলেজগুলোতে আছে, আমাদের তো সব মানুষ দিয়ে আমরা করাই নিই, বাট টিচারদের কিন্তু অফলাইনে ম্যাক্সিমাম সময় নিজেদের কাজগুলো ম্যাক্সিমাম টিচারদেরই নিজেদের করা লাগে, তো সেক্ষেত্রে কিন্তু এটা অনেক টাইম লাগে এক্সেলে ইনপুট দেওয়া বা দেওয়া, বাট এআই কিন্তু এই কাজটা করে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড অ্যালাউ দেম টু প্রোভাইড মোর ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন টু দ্য স্টুডেন্টস। একটা টিচার যদি শুধুমাত্র পড়ায় সে অনেক ভালো পড়াইতে পারবে, বাট তার যদি আশেপাশে অন্য অনেক কাজ থাকে তাহলে সে পড়ানোতে ফোকাস করতে পারবে না, ঠিক আছে। সো এই ব্যাপারটাই বলা হয়েছে আর কি। আচ্ছা, একটা সুন্দর একটা জিনিস শিখে রাখো, গিভ ভার্সেস প্রোভাইড, দুইটার মানেই তো তোমার কি বলতো, গিভ ভার্সেস প্রোভাইড, দুইটার মানেই কি ভাই, দুইটার মানেই কোনো কিছু দেওয়া। বাট গিভ সাধারণত তুমি কোনো একটা ফিজিক্যাল জিনিস দিচ্ছ, ধরো তুমি আমার একটা আম দিচ্ছ, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে ফিজিক্যাল জিনিস দিলে তুমি গিভ বলতে পারো। আর প্রোভাইড হচ্ছে মোর অ্যাবস্ট্রাক্ট, মানে তুমি কোনো নলেজ দিচ্ছ, ঠিক আছে, বা তুমি টাইম দিচ্ছ বা অ্যাবস্ট্রাক্ট কিছু দিচ্ছ যা ধরা যায় না, ছোঁয়া যায় না, ফিল করা যায়, সেক্ষেত্রে আমরা প্রোভাইড ইউজ করি। দুইটা ওয়ার্ডের মধ্যে ছোট্ট পার্থক্য আছে। দেয়ার আর জাস্ট এ ফিউ এক্সাম্পলস অফ দ্য এআই টুলস, এগুলো তো খুব নর্মাল কিছু এক্সাম্পল, এটা বাংলাদেশের অনেকেই জানে না। উইথ অ্যাপ্লিকেশনস ইন দ্য ক্লাসরুম, ঠিক আছে, যেগুলা ক্লাসরুমের সাথে রিলেটেড বা এদের অ্যাপ্লিকেশন আছে। এখানে অ্যাপ্লিকেশন মানে কি, ব্যবহার, হ্যাঁ। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট দিস টুলস শুড নট রিপ্লেস টিচার্স, ঠিক আছে, এরা কিন্তু টিচারদেরকে রিপ্লেস করতে পারবে না, বা টিচারদের একটা নিজস্বতা আছে, বা টিচারদেরকে হেল্প করতে পারবে, স্টুডেন্টসদেরকে হেল্প করতে পারবে তাদের আরো ভালো শিখতে, বাট রাদার অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক, এবং তাদের কাজের জন্য হেল্প করতে পারবে। এখন দুইটা জিনিস মনে রাখবা এখানে, বাট রাদার, বা আমি শুধু বলবো হচ্ছে রাদার, হ্যাঁ, রাদার মানে হচ্ছে বরং, রাদার বলো, উড রাদার বলো, এইটার মানে হচ্ছে বরং। এখন এটা আমার কোথায় ব্যবহার করা হয়, আমরা স্পেশাল ইউজ নামে তোমাদের একটা গ্রামারের টপিক আছে, ওখানে আমরা দেখাবো। উড রাদার তোমার প্রেফারেন্স বোঝাতে ব্যবহার করা হয়, প্রেফারেন্স বোঝাতে ব্যবহার করা হয়। প্রেফারেন্স মানে কি, তুমি কাকে প্রাধান্য দিচ্ছ, প্রাধান্য দিচ্ছ। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে উড রাদার, উড রাদারের পরে আমার ভার্বের বেস ফর্ম বসে, মানে কি যেটা আছে সেটাই বসে। যেরকম এটা প্রচুর আসে, আই উড রাদার টেক কফি, আমি বরং কফি খাবো। এইটা কি হবে বলো তো, এইটা কি হবে, টার্মিনেট মানে হচ্ছে কোনো কিছু শেষ করা, এন্ড করা, টু এন্ড, ওইখানে টু এন্ডও বসায় নিতে পারো, হ্যাঁ, ওইখানে টু এন্ডও বসায় নিতে পারো। আচ্ছা, ফেসবুকে আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, এই কারণে আমার চার্জ নেই। হ্যাঁ, টেক হবে, টেকটা কিন্তু টেকই হবে, তো চার্জ দিই পিসিটা খুলে, হ্যাঁ টেক হবে, হ্যাঁ। আচ্ছা,
তাহলে এখানে কি ভার্বের বেস ফর্ম যেহেতু টেক হবে, এইটা ভাই আমার একটা স্ট্রাকচার। আরেকটা হচ্ছে ধরো তোমাদের এইচএসসিতে বেশি আসে, এইটা একটা স্ট্রাকচার, ঠিক আছে? এইটা হচ্ছে আমার একটা স্ট্রাকচার, ধরো এটাকে আমরা নাম দিতে পারি স্ট্রাকচার 1। আবার এই যে এই স্ট্রাকচারটা থেকে অ্যাডমিশনে বেশি আসবে, সরি এইচএসসিতে বেশি আসবে, ওইটা অ্যাডমিশনের জন্য। হ্যাঁ, এটা অ্যাডমিশনের জন্য। তারপর ধরো আমি বলতেছি আই উড রাদার টেক কফি দেন টি, মানে আমি দুইটা জিনিসের মধ্যে একটা জিনিসকে একটু বেশি প্রাধান্য দিচ্ছি, কফিকে একটু বেশি প্রাধান্য দিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা উড রাদার ব্যবহার করি এবং যার থেকে বেশি প্রাধান্য দিচ্ছি তাকে কি এইটা দিয়ে প্রকাশ করছি। এটা কিন্তু THAN, বাট আরেকটা আছে THEN। এইটা না, এইটা মানে হচ্ছে কোনো কিছু সময় পরে, বা এটা টাইম বোঝাবে, ঠিক আছে? বুঝছো? তাহলে কি রাদারের পরে আমার কি বসছে? অ্যাসিস্ট বসছে। অ্যাসিস্ট মানে সহায়তা করা ইন দেয়ার ওয়ার্ক। ক্লিয়ার? এটা দিয়ে হাজার হাজার প্রশ্ন আসছে। এই পর্যন্ত ক্লিয়ার বলো তো? এই পর্যন্ত ক্লিয়ার বলো যে ভাই এই পর্যন্ত ক্লিয়ার আমরা, বলো। হ্যাঁ, আচ্ছা।